আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ নাহিয়ান মাহমুদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অ্যাগ্রোকেমিক্যাল পয়জন বা এগ্রিকালচারাল পয়জন নিয়ে। তো এগ্রিকালচারাল ফিল্ডে যেসব কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করা হয় সেগুলো সাধারণত ইনসেকটিসাইড, পেস্টিসাইড অথবা রোডেন্টিসাইড হিসাবে ইউজ করা হয়। তবে যেহেতু কৃষকের বাড়িতে এসব ম্যাটেরিয়ালগুলা বা কেমিক্যাল সাবস্টেন্সগুলা খুব কমনলি থাকে, সুতরাং এই সমস্ত সাবস্টেন্স দিয়ে এগ্রিকালচারাল কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে পয়জনিং খুব সহজেই হইতে পারে, স্পেশালি ইন এগ্রিকালচারাল বেসড কান্ট্রি লাইক বাংলাদেশ। তো আলোচনা শুরুর আগে আমি একটা ছোট কথা বলে নিই। তোমরা হয়তো অনেকে দেখে অবাক হচ্ছ যে আমার মাথার চুল হারিয়ে গিয়েছে। তো সমস্যা নাই, চুল হারালে চুল ফেরত পাওয়া যাবে, কিন্তু তুমি সব এগ্রিকালচারাল পয়জন যেমন ওপিসি যদি খেয়ে ফেলো আর যদি 24 ঘন্টা পার হয়ে যায়, সেক্ষেত্রে তোমার সংকটাপন্ন জীবন সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ওপিসির ফ্যাটাল পিরিয়ড হচ্ছে কি ইউজুয়ালি 24 আওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখি এগ্রিকালচারাল পয়জনের বেসিক কথাবার্তাগুলো। তো এগ্রিকালচারাল পয়জনের বিষয়গুলো বললে প্রথমে শ্রীলঙ্কার একটা বিষয় চলে আসবে। সেটা কি, যে আমরা জানি রিসেন্টলি গত কয়েক বছর আগে শ্রীলঙ্কা হচ্ছে গিয়ে ব্যাংকরাপ্ট, মানে দেউলিয়া হয়ে গেছিল আর কি। হ্যাঁ, তো এর পিছনে কিন্তু মূলত একটা লম্বা কাহিনী আছে। লম্বা কাহিনীটা হচ্ছে এরকম যে একসময় দেখা গেল যেহেতু বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও একটা এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজম, এই দুইটাই ওদের হচ্ছে গিয়ে মেইন সোর্স অফ ইনকাম। তো যেহেতু এগ্রিকালচারটা ওখানে খুব ফ্লারিশ ছিল, ওইখানে অনেক বেশি কেমিক্যাল ইউজ হইতো ফর এগ্রিকালচার পারপাস। এবং দেখা গেল কি যে প্রপোর্শনেট হারে ওইখানে এসব এগ্রিকালচারাল কেমিক্যালের দ্বারা পয়জনিং কেসগুলা খুব বেশি বেড়ে গেল। অ্যাজ এ রিজাল্ট শ্রীলঙ্কার গভর্নমেন্ট চিন্তা করলো, হোয়াট ইফ আমরা এসব কেমিক্যাল সাবস্টেন্স ইউজ না করে আমরা অর্গানিক ফার্মিংয়ের দিকে যাই। কারণ অর্গানিক যে ক্রপগুলো আছে বা অর্গানিক যে শস্যগুলো আছে ওগুলার একটা ভালো ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং সেগুলোর জন্য একটা ভালো বিনিময় মূল্য পাওয়া যায়। এই কারণে হচ্ছে গিয়ে ওরা অর্গানিক ফার্মিংয়ের দিকে ঝুঁকে পড়লো। কিন্তু পরে দেখা গেল কি, যেহেতু ইনসেকটিসাইড, রোডেন্টিসাইড, পেস্টিসাইড এগুলো বা হার্বিসাইড এগুলো ব্যবহার হচ্ছে না, এজ এ রেজাল্ট মোট ফলনের পরিমাণ সেখানে কমে আসলো, যার কারণে শ্রীলঙ্কার যে অভ্যন্তরীণ খাদ্য চাহিদা সেটা হচ্ছে গিয়ে ওরা মিট করতে পারে নাই। এজ এ রেজাল্ট তারা হচ্ছে গিয়ে বাইরের দেশ থেকে উচ্চ মূল্যে খাদ্যশস্য আমদানি করতে বাধ্য হইলো এবং এজ এ রেজাল্ট তাদের যে ফরেন রেমিটেন্সের যে রিজার্ভ সেইটা ড্রামাটিক্যালি ফল করলো এবং শ্রীলঙ্কা ইকোনমিক্যালি ডিভাস্টেটেড হয়ে গেল। তো চিন্তা করো যে একটা দেশ দেউলিয়া হওয়ার পিছনে কিভাবে কত সূক্ষ্ম ফ্যাক্টরস কাজ করতে পারে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে কি কি কমনলি ইউজড এগ্রিকালচারাল পয়জন আছে। প্রথমত সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয় যে এগ্রিকালচারাল পয়জনটা, সেইটা হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড। এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বহুল প্রচলিত এবং এইটা সম্পর্কে আমাদেরকে সবচেয়ে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? অর্গানোফসফরাস কম্পাউন্ডের পরে আছে হচ্ছে গিয়ে অর্গানোক্লোরিন কম্পাউন্ড। এছাড়াও কিছু মেটালিক কম্পাউন্ড যেমন অ্যালুমিনিয়াম ফসফাইড, জিঙ্ক এগুলো ইউজ হয়। প্যারাকুয়েট নামে একটা কম্পাউন্ড আছে যেটা সাধারণত চা বাগানে ইউজ করা হয়। কার্বামেটস ইউজ করা হয়। আর কোল্টার প্রোডাক্টস বা নেফথলিন ইউজ করা হয় এগ্রিকালচারাল ফিল্ডে। এর মধ্যে মূলত আমাদেরকে বিস্তারিত জানতে হবে অর্গানোফসফরাস কম্পাউন্ড সম্পর্কে। আর মোটামুটি জেনে রাখতে হবে অর্গানোক্লোরিন কম্পাউন্ড এবং প্যারাকুয়েট সম্পর্কে।
প্যারাকুয়েট সম্পর্কে আমরা কতদূর জানবো? প্যারাকুয়েট সম্পর্কে সামান্য কিছু জানলেই হবে। প্যারাকুয়েট কি? প্যারাকুয়েট হচ্ছে গিয়ে সাধারণত সিলেট অঞ্চলে তুমি একটু বেশি পাবা, কারণ প্যারাকুয়েট এই কেমিক্যালটা সাধারণত চা বাগানগুলোতে হার্বিসাইড হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ আগাছা দমনের জন্য এটা ব্যবহার করা হয়। অনেক সময় এটা হচ্ছে গিয়ে ওই চা বাগানের শ্রমিকরা আউট অফ ডিপ্রেশন এটা খেয়ে ফেলে। তো ইট ইজ এ ভেরি 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 ফ্যাটাল পয়জন, ঠিক আছে? এটা কেউ যদি ইনজেস্ট করে বা খেয়ে ফেলে তাইলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। ইট ওয়ার্কস বাই মাল্টি অর্গান ফেইলিওর। তোমার বডির মধ্যে যতগুলো অর্গান আছে সবগুলোকেই এখানে ফেল করে ফেলে। এবং এটা মূলত কাজ করে কিভাবে? এই প্যারাকুয়েটটা কাজ করে হচ্ছে কি, আমাদের সেলের মধ্যে যে অক্সিজেনগুলো আছে সেই অক্সিজেনগুলোকে সে ইউটিলাইজ করে, এবং অক্সিজেন ইউটিলাইজ করে সে সুপার অক্সাইড এবং হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল, সুপার অক্সাইড এবং হাইড্রোক্সিল প্রডিউস করে, যেগুলো কিনা দেহের প্রত্যেকটা অর্গানের মধ্যে সেলুলার ইনজুরি করে বেড়ায় এবং আলটিমেটলি ডেথ হয়, ঠিক আছে? এখন এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ট্রিকি কোয়েশ্চেন আছে যে প্যারাকুয়েট পয়জনিং এর একটা পেশেন্টকে তুমি কি অক্সিজেন থেরাপি দিবা না? আনসার হচ্ছে গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড যে না, আমি অক্সিজেন থেরাপি দিব না, কারণ আমি যত অক্সিজেন দিব তত হচ্ছে গিয়ে সুপার অক্সাইড আর হাইড্রোক্সিল আয়নের পরিমাণ, অর্থাৎ ফ্রি রেডিক্যালের পরিমাণ বাড়তে থাকবে, সেলুলার ইনজুরির পরিমাণও আনুপাতিকভাবে বাড়তে থাকবে। এই জন্য আমি প্যারাকুয়েট পয়জনিং এর ক্ষেত্রে অক্সিজেন থেরাপি দিব না। এটুক জানলেই হবে। আর দেখি আমরা এখন আমাদের মেইন যে টপিক ওপিসি, সেখানে আমরা শিফট করি। ওপিসি হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, অর্গানোফসফরাস কম্পাউন্ড বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? অর্গানোফসফরাস কম্পাউন্ড বলতে বোঝানো হচ্ছে যে একটা কম্পাউন্ড যেটা হচ্ছে গিয়ে অর্গানিক, অর্থাৎ এটা কোনো ইনঅর্গানিক সাবস্টেন্স না। এটা মূলত একটা কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি কোনো একটা অর্গানিক ম্যাটেরিয়াল যেটার মধ্যে ফসফেট যুক্ত আছে, ঠিক আছে? আচ্ছা, এই অর্গানোফসফরাস কম্পাউন্ড এগুলো হচ্ছে গিয়ে ভেরি পপুলার অ্যাজ ইনসেকটিসাইড, যেটা কিনা সাধারণত খুব বেশি ইউজ হয় ধানের ক্ষেতে, ঠিক আছে? এগুলো খুব সহজে এবং কম দামে পাওয়া যায় এবং খুব দ্রুত কাজ করে। এই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, এগুলা সাধারণত হচ্ছে গিয়ে পয়জনিং করে কিভাবে? এটা তো মূলত পয়জন হিসাবে তৈরি করা হয় না, এগুলা তৈরি করা হয়েছে মূলত কীটনাশক বা ইনসেকটিসাইড হিসাবে। তো মূলত এখানে আসলে পয়জনিংগুলো ঘটে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টাল পয়জনিং কিভাবে ঘটতে পারে? মনে করো যে একজন কৃষক, সে হচ্ছে গিয়ে তার যে পেডিফিল্ড সেখানের মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড ইউজ করবে। সে ইউজ করার সময় হচ্ছে গিয়ে এই পয়জনের কন্ট্যাক্টে চলে আসতে পারে, অথবা সে যখন স্প্রে করতেছে তার পেডিফিল্ডে অর্গানোফসফরাস কম্পাউন্ড, তখন হইতে পারে যে বাতাসের উল্টা দিকে সে ভুলে স্প্রে করে ফেলছে, অ্যাজ এ রেজাল্ট সে অর্গানোফসফরাস কম্পাউন্ডটা ইনহেল করে ফেলছে। এভাবে পয়জনিং হইতে পারে। বা কেউ যদি ভুলে ঔষধ বন্য কিছু মনে করে যদি খেয়ে ফেলে, এটাও হইতে পারে। আর অর্গানোফসফরাস কম্পাউন্ড দিয়ে সুইসাইডাল ডেথও খুব কমন, কারণ সে রাগের মাথায় গ্রাম অঞ্চলে যখন মানুষ আত্মহত্যা করার জন্য কিছু খুঁজে পায় না, তখন হচ্ছে গিয়ে গ্রাম এলাকায় হাতের কাছেই অর্গানোফসফরাস কম্পাউন্ড প্রত্যেকটা কৃষকের বাড়িতেই অ্যাভেলেবল থাকে, এবং এটা দিয়ে ডিউ টু ইজি অ্যাভেলেবিলিটি এটা দিয়ে সুইসাইড সাধারণত খুব কমন, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে গিয়ে এই অর্গানোফসফরাস কম্পাউন্ড বা কীটনাশক বা ইনসেকটিসাইড, এটা দিয়ে কি হোমিসাইড সম্ভব? আনসার হচ্ছে গিয়ে যে না, এটা দিয়ে হোমিসাইড সম্ভব না। কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে একটা বিকট ধরনের কেরোসিন লাইক স্মেল থাকে, ঠিক আছে? এই যে কেরোসিন লাইক স্মেলের কারণে এটা যদি তুমি কাউকে খাবারের সাথে মিশিয়ে দাও, জীবনে কেউ এটা খাবে না, ঠিক আছে? এই জন্য এটা দিয়ে মোরলেস ডিফিকাল্ট হোমিসাইড করা। তবে হ্যাঁ, যদি কাউকে করা হয়, ওই
রিস্ট্রেইন করে জোর করে খাইয়ে দেওয়া হয় বা ইঞ্জেকশন করে পুশ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ওপিসি দিয়ে হোমিসাইড সম্ভব। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বলতেছিলাম অর্গানোফসফরাস কম্পাউন্ড খাবারের সাথে মিশিয়ে হোমিসাইড করা সম্ভব না। এই কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে এটার সাথে হচ্ছে গিয়ে একটা কেরোসিন লাইক স্মেল থাকে। তো খুব কমনলি প্রশ্ন করা হয় যে কেরোসিন লাইক স্মেলটা কেন থাকে অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে? কারণ অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাথে সলভেন্ট হিসাবে অ্যারোম্যাক্স নামে একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ওই অ্যারোম্যাক্সের প্রেজেন্সের কারণে মূলত হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ডের গন্ধটা কেরোসিন লাইক থাকে। আর আরেকটা বিষয় খেয়াল করবা, আমাদের ডিপার্টমেন্টে যে অর্গানোফসফরাস কম্পাউন্ডের স্যাম্পলটা রাখা আছে, ওই স্যাম্পলটার কিন্তু একটা আছে, বিশেষত্ব আছে। সেটা হচ্ছে গিয়ে অন্য সব যে পয়জনগুলা সেগুলা নর্মাল গ্লাস বোতল বা গ্লাস জারের মধ্যে থাকলেও ওপিসি থাকে হচ্ছে গিয়ে অ্যাম্বার কালারের একটা গ্লাস বোতলের মধ্যে। ঠিক আছে? অ্যাম্বার কালারের গ্লাস বোতলের মধ্যে কেন? কারণ হচ্ছে গিয়ে ওপিসি হচ্ছে গিয়ে লাইট সেন্সিটিভ। এটার মধ্যে যদি ডিরেক্ট এসে সানলাইট পড়ে এটা নষ্ট হয়ে যায় বা ডিনেচার হয়ে যায়। ঠিক আছে? এটার ফসফরাস পার্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্রেকডাউন হয়ে যায়। এই জন্য এটা যাতে সূর্যের আলোর সরাসরি কন্ট্যাক্টে না আসে, এই জন্য এটাকে একটা অ্যাম্বার কালার গ্লাস বোতলের মধ্যে রাখা হয়। ঠিক আছে, এখন আমরা দেখি যে এই অর্গানোফসফরাস কম্পাউন্ডকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। অর্গানোফসফরাস কম্পাউন্ডকে আমরা মূলত মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে অ্যালকাইল ফসফেট আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যারাইল ফসফেট। এই অ্যালকাইল ফসফেট এবং অ্যারাইল ফসফেটের মধ্যে এক্সাম্পলগুলা মাস্ট টু নো, এগুলা সব ভালোভাবে জানতে হবে। হেক্সাইথাইল টেট্রাফসফেট, টেট্রাইথাইল পাইরোফসফেট, অক্টামিথাইল পাইরোফসফারামাইড, এগুলা প্রত্যেকটা হচ্ছে গিয়ে যে ফুল ফর্মগুলো জানতে হবে। এইচটিপি, টিপিপি, অম্পা এভাবে বললে কিন্তু স্যাররা খুব মাইন্ড করবে। ঠিক আছে? এই তিনটার অ্যাটলিস্ট ফুল ফর্ম বলতে হবে। এরপরে তোমার ম্যালাথিয়ন, ডিপটেরেক্স, সিস্টেক্স, ডিমেরন এভাবে বলতে পারো। ম্যালাথিয়নের ফুল ফর্ম বলতে হবে না। আচ্ছা, আর অ্যারাইল ফসফেট কি? অ্যারাইল ফসফেট হচ্ছে গিয়ে কি কি এক্সাম্পল আছে? প্যারাক্সান, প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, ক্লোথিয়ন, ডায়াজিনন, এগুলোর নামগুলো একটু জানতে হবে। এইটা কি? তাইলে যেসব অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাথে অ্যালকাইল গ্রুপ, এগুলো আমরা কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, যেসব অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে অ্যালকাইল গ্রুপ কনজয়েন্ট অবস্থায় থাকে, সেগুলাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে অ্যালকাইল ফসফেট। আর যে সমস্ত ওপিসির মধ্যে অ্যারাইল গ্রুপ অ্যাড করা থাকে সেগুলো বলতেছি হচ্ছে আমরা অ্যারাইল ফসফেট। ঠিক আছে? আচ্ছা, এই অ্যারাইল ফসফেট এবং অ্যালকাইল ফসফেটের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেগুলো আমরা একটু পরে আবার দেখতেছি। এখন আমরা দেখি যে এই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, এটা হচ্ছে গিয়ে আমাদের বডিতে অ্যাবজর্পশন হয় কিভাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, এইটা কিন্তু খুব পোটেন্ট একটা পয়জন। অর্গানোফসফরাস কম্পাউন্ড হচ্ছে গিয়ে বডির এভরি সিঙ্গল রুটে হচ্ছে গিয়ে কি করা হইতে পারে, এটা অ্যাবজর্পশন হইতে পারে। যেমন হচ্ছে গিয়ে খেয়ে হইতে পারে, তেমনি স্কিনের মধ্যে লেগে হইতে পারে। ইনহেলেশন, মনে করো যে রাস্তা দিয়ে দুইজন লোক হেঁটে যাচ্ছে, পাশে হচ্ছে গিয়ে আরেকজন কৃষক স্প্রে করতেছে ওপিসি তার ইয়াতে, ওই দুজন মানুষ যাওয়ার সময় স্প্রের কিছু অংশ ইনহেল করে ফেললো, ওপিসি পয়জনিং হয়ে যেতে পারে। এমনকি তুমি যখন ডাক্তার হিসাবে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ের রুগী দেখবা, তখনও তোমার কি হইতে পারে, তুমি যে রুগীকে গায়ে হাত দিবা, ঠিক আছে, রুগীর বডি সিক্রেশন তোমার গায়ের মধ্যে লাগবে, তখনও তোমার পারকিউটেনিয়াস মানে স্কিন দিয়েও ডাক্তারের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে চলে আসতে পারে অর্গানোফসফরাস কম্পাউন্ড। এই জন্য বলা হয় কি যে যখন তোমরা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ের পেশেন্ট দেখবা, অবশ্যই হাতে গ্লাভস পরে নেবা, কারণ পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন হইতে পারে। ঠিক আছে? এভাবে
যদি কেউ কারো গায়ের মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড ছুঁড়ে দিলেও কি হইতে পারে, পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন হয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং হইতে পারে। ঠিক আছে, এই অর্গানোফসফরাস কম্পাউন্ড এভরি রুটে কি হইতে পারে, অ্যাবজর্ব হইতে পারে। এখন দেখি আমরা এটা মেটাবোলাইজ হয় কিভাবে। এটা হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে মেটাবলিজম কোথায় হয় এটা জানতে হবে। কোথায় হয়? লিভারে হয়, শেষ। ঠিক আছে, আচ্ছা। এর মধ্যে আমরা বলছিলাম যে অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে দুইটা গ্রুপ আছে, অ্যালকাইল ফসফেট আর অ্যারাইল ফসফেট। অ্যালকাইল ফসফেট হচ্ছে গিয়ে সরাসরি টক্সিক, আর অ্যারাইল ফসফেট এগুলা কিন্তু সরাসরি টক্সিক না। এগুলা বডিতে প্রবেশ করে তখন ইনার্ট অবস্থায় থাকে। যখন সে লিভারের মাধ্যমে অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেশন হওয়ার পরে সে টক্সিক সাবস্টেন্স হিসাবে কাজ করে। ঠিক আছে, তাইলে অ্যারাইল ফসফেট রিকোয়ার্স লিভার অ্যাক্টিভেশন, বাট অ্যালকাইল ফসফেটের ক্ষেত্রে লিভার অ্যাক্টিভেশন লাগে না, সে এমনিতেই খুবই টক্সিক অ্যান্ড পয়জনাস। ঠিক আছে, আচ্ছা। এখানে ওই আগের কথাটাই বলছে যে এখানের মধ্যে যে কেরোসিন লাইক স্মেল কেন পাওয়া যায়, এরোমেক্সের কথা, এটা আমরা অলরেডি বলে ফেলছি। নেক্সট স্লাইডে দেখি মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশনটা কিভাবে আমরা দেখি একটু। এখন এই যে আমরা একজন মানুষ মনে করো যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ে আক্রান্ত হইল, তা সে হোক অর্গানোফসফরাস কম্পাউন্ড সে খেয়ে ফেলছে, বা হোক সে ইনহেল করে ফেলছে, বা তার স্কিনের কন্ট্যাক্টে লেগে গেছে, অথবা কেউ তাকে ইঞ্জেকশন পুশ করে দিয়েছে, সামহাও প্রত্যেকটা ক্ষেত্রেই কি হবে, তোমার অ্যাবজর্পশন হয়ে শেষ পর্যন্ত কি হবে, যে অর্গানোফসফরাস কম্পাউন্ডটা ব্লাড পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, ব্লাডে পৌঁছায় সে কি করবে, তার সাইট অফ অ্যাকশন পর্যন্ত গিয়ে হাজির হবে। এখন জিজ্ঞেস করতে হবে যে এই যে আমাদের অর্গানোফসফরাস কম্পাউন্ডের হচ্ছে গিয়ে সাইট অফ অ্যাকশনটা কোন জায়গা। এটা হচ্ছে গিয়ে নিউরোমাস্কুলার জাংশন। ঠিক আছে, নিউরোমাস্কুলার জাংশন, হোয়ার দ্য নিউরনস মিট দ্য মাসলস, অর্থাৎ মাসলের যে এন্ড প্লেট আর একটা নিউরন যেখানে সে একীভূত হয়, সেই নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে কাজ করে হচ্ছে গিয়ে তোমার এই অর্গানোফসফরাস কম্পাউন্ড। আমরা জানি ওই যে নিউরোমাস্কুলার জাংশনগুলোর মধ্যে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, তাই না? এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা নিউরো ট্রান্সমিটার হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে আমাদের বডির মধ্যে কি হয়, যে নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে নার্ভ সিগন্যালগুলা বা নার্ভ ইম্পালসগুলা চলাচল করে, বিকজ ইট অ্যাক্টস অ্যাজ নিউরোট্রান্সমিটার। এই অ্যাসিটাইল কোলিনের পরিমাণ এইটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকা লাগে। ঠিক আছে, এই প্রত্যেকটা নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে অ্যাসিটাইল কোলিনের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে একটা এনজাইম, সেটার নাম হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। যখন কোনো কারণে নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বেড়ে যায়, তখন এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ করে কি, এসে অ্যাসিটাইল কোলিনকে ভেঙে অ্যাসিটাইল এবং কোলিন এই দুইটা পার্টে ভেঙে দেয়, যার কারণে অ্যাসিটাইল কোলিনের পরিমাণ কমে যায়। ঠিক আছে, এখন অর্গানোফসফরাস কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, সে করে কি, যে সে হচ্ছে গিয়ে এই যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজের যে এস্টারেজের সাথে অর্গানোফসফরাস কম্পাউন্ডের যে ফসফেট পার্টটা, এইটা এসে বাইন্ড করে ফেলে। ঠিক আছে, এটা এসে বাইন্ড করে ফেলে, যার ফলে হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ফসফোরাইলেটেড হয়ে যায়, এবং ফসফোরাইলেটেড হওয়ার কারণে সে আর কাজ করতে পারে না। এজ এ রিজাল্ট নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার এইটার পরিমাণ কন্ট্রোল করার মতো
কেউ আর থাকে না। এজ এ রেজাল্ট যেটা হয়, অ্যাসিটাইল কোলিনের পরিমাণ হু 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 করে নিউরোট্রান্সমিটারের মধ্যে বাড়তে থাকে এবং এই ওভার অ্যাক্টিভিটি অফ অ্যাসিটাইল কোলিন এইটার কারণে হচ্ছে গিয়ে তোমার কিছু সাইন সিমটম তৈরি হয়। সাইন সিমটমগুলা কি কি ধরনের হইতে পারে আমরা একটু দেখি। সাইন সিমটম হয়, 1 নাম্বার মাস্কারেনিক লাইক ইফেক্ট হইতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে নিকোটিন লাইক ইফেক্ট হইতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে সিএনএস ইফেক্ট হইতে পারে। এগুলা কেন হচ্ছে? ডিউ টু ইনক্রিজড অ্যামাউন্ট অফ অ্যাসিটাইল কোলিন। কারণ অ্যাসিটাইল কোলিনকে নিয়ন্ত্রণ করার মতো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এখন আর অ্যাক্টিভ নাই, সে হচ্ছে গিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে বাই দ্য ফসফেট পার্ট অফ দ্য অর্গানোফসফরাস কম্পাউন্ড। এখন দেখি যে মাস্কারেনিক লাইক ইফেক্টের মধ্যে কি কি আছে। মাস্কারেনিক লাইক ইফেক্টের মধ্যে যেটা হয় যে বডির প্রত্যেকটা সিক্রেশন, গ্ল্যান্ডুলার সিক্রেশন, দেহের প্রত্যেকটা গ্ল্যান্ডুলার সিক্রেশনের পরিমাণ হচ্ছে গিয়ে বেড়ে যায়। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে রেসপিরেটরি যে সিক্রেশন আছে, ব্রঙ্কিয়াল সিক্রেশন, সেইটা বেড়ে যায়। এজ এ রিজাল্ট কি হয়? পালমোনারি ইডিমা হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। ইডিমার কারণে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে স্যালাইভেশন হয়, নাউসিয়া, ভমিটিং হয়, ডায়রিয়া হইতে পারে, সোয়েট গ্ল্যান্ডে ইনক্রিজ সোয়েটিং হয়, লেক্রিমাল গ্ল্যান্ডে ইনক্রিজ লেক্রিমেশন হয়। মানে সবগুলা ক্ষেত্রেই হচ্ছে গিয়ে বডির মধ্যে সিক্রেশনের পরিমাণ খুব বেশি বেড়ে যায়। এবং হার্টের উপর কি করে? হার্টের উপর তার যে ইফেক্টটা থাকে, সাধারণত ব্লাড প্রেশার ফল করে এবং কমনলি ব্র্যাডিকার্ডিয়া হয়। ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া কমনলি হয়, টেকিকার্ডিও হইতে পারে বাট লেস কমন। ব্র্যাডিকার্ডিয়া খুব সাধারণত হয় মাস্কারেনিক লাইক ইফেক্টের কারণে এবং ব্লাড প্রেশার ফল করে। ঠিক আছে, মানে হাইপোটেনশন হয়। আর চোখের পিপিলগুলা থাকে কনস্ট্রিক্টেড, এইখানে এটাকে একটা পয়েন্ট বলে, এটাকে একটা নির্দিষ্ট টার্মে করা হয়, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পিন পয়েন্ট পিউপিল নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে পিন পয়েন্ট পিউপিল তুমি কোথায় পাবা? অর্গানোফসফরাস কম্পাউন্ডে পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি হচ্ছে গিয়ে আমরা নিকোটিন লাইক ইফেক্টের মধ্যে। নিকোটিন লাইক ইফেক্টের মধ্যে কি কি হইতে পারে? এখানে হতে পারে মাসল প্যারালাইসিস, এখানে মাসল উইকনেস, মাসল ফেসিকুলেশন মানে যে আমাদের শরীরের একটা মাসল হঠাৎ করে নড়ে উঠলো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মাসল ফেসিকুলেশন, প্যারালাইসিস। এই কথাগুলাই মূলত লিখছে। আচ্ছা, আর কি আছে এখানের মধ্যে? কিন্তু আর একটা মজার জিনিস আছে, সেইটা হয়তো বলা হয় নাই এখানে, যে নিকোটিনিক লাইক ইফেক্টের কারণে কিন্তু টেকিকার্ডিয়া এবং হাইপারটেনশন হইতে পারে। ঠিক আছে, ওইটা কিন্তু হচ্ছে কি এইখানে উল্লেখ নাই। টেকিকার্ডিয়া এবং হাইপারটেনশন নিকোটিনিক লাইক ইফেক্টের কারণে হইতে পারে, বাট সাধারণত আমরা রোগীদের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশনই পাই, কারণ হচ্ছে গিয়ে মাস্কারেনিক লাইক ইফেক্টটাই সাধারণত হচ্ছে গিয়ে বেশি প্রিডোমিনেন্ট হয় আর কি, পাওয়া যায়। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে নিকোটিনিক লাইক ইফেক্টগুলা সাধারণত 10 থেকে 20% রোগীর ক্ষেত্রে পাওয়া যায়, যে কারণে ওপিসি পয়জনিংয়ে টেকিকার্ডিয়া এবং হাইপারটেনশন সাধারণত আমরা পাই না, সাধারণত ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশনই পাই। ঠিক আছে, আচ্ছা, লাস্ট অফ অল হচ্ছে গিয়ে সিএনএস ইফেক্ট। এটা সরাসরি ব্রেইনের এবং স্পাইনাল কর্ড, যে দুটোকে আমরা একসাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, এগুলোর উপরেই ইফেক্ট করে। এটার মধ্যে আছে রেস্টলেসনেস, হেডেক, ট্রেমর, অ্যাংজাইটি, কনফিউশন থেকে একবার শুরু করে কোমা, কনভালশন, এমনকি ডেথও হইতে পারে। ঠিক আছে, তাইলে আমরা যেগুলা দেখলাম, যে মাস্কারেনিক লাইক ইফেক্ট, নিকোটিনিক লাইক ইফেক্ট এবং সিএনএস ইফেক্ট, এগুলো হচ্ছে গিয়ে তোমার সাইন সিমটম অফ একিউট পয়জনিং। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু হইতে পারে যে ক্রনিক পয়জনিং যদি হয়, মনে করো যে একজন ক্রনিক ঠিক না, একটা লং টার্ম ধরে যদি হয়, যেমন হচ্ছে গিয়ে কেউ অনেক দিন ধরে খুব অল্প মাত্রায় হচ্ছে গিয়ে
অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, ঠিক আছে, একটু একটু করে তার বডির মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড যদি হয় ওই অ্যাকুমুলেট হইতে থাকে, সেই ক্ষেত্রে কি হয় একটা জিনিস দেখা যায়, সেটাকে বলে হচ্ছে গিয়ে পরফাইরেনেমিয়া, ঠিক আছে। পরফাইরেনেমিয়া বা এটাকে আরও কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে গিয়ে ক্রোমোলাক্রায়োরিয়া বা হচ্ছে গিয়ে ক্রোমোডেক্রায়োরিয়া, এই নামগুলা জানতে হবে, ঠিক আছে। পরফাইরেনিমিয়া, তো হচ্ছে গিয়ে ক্রোমোডেক্রায়োরিয়া, ক্রোমোলাক্রায়োরিয়া, এই নাম তিনটা জানতে হবে। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে গিয়ে যে ওই অর্গানোফসফরাস কম্পাউন্ডের প্রতি ক্রনিক এক্সপোজারের কারণে অর্গানোফসফরাস কম্পাউন্ডের একটা সাবস্ট্রেট, হ্যাঁ, সাবস্ট্রেটটার নাম হচ্ছে গিয়ে পরফাইরিন। এই পরফাইরিন কি হয়, মানুষের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে অ্যাকুমুলেশন হইতে থাকে, যার ফলে কি হয়, যখন একজন মানুষ কান্নাকাটি করে, তার যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমাল সিক্রেশন অর্থাৎ টিয়ার, সেই টিয়ারটার রং হচ্ছে গিয়ে লাল, ঠিক আছে। এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে খুন কি আসুর ও রহে হ্যাঁ, বা হচ্ছে গিয়ে রক্তের কান্না, রক্ত কান্না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এইটার পিছনের কাহিনী হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড। এছাড়াও আরও দুইটা জিনিস সেখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট সিনড্রোম আর হচ্ছে গিয়ে ডিলেড সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, এগুলা দেখি। ইন্টারমিডিয়েট সিনড্রোম কি? মনে করো একজন মানুষ হচ্ছে কি অর্গানোফসফরাস কম্পাউন্ড খাইছে, ঠিক আছে, ওকে, খাইলো, ফাইন, কিন্তু সে সার্ভাইভ করে গেল, এবং সার্ভাইভ করার পরে সাধারণত দেখা যায় কি 1 থেকে 4 দিন পরে তার হচ্ছে মাসল উইকনেস এবং প্যারালাইসিস হচ্ছে গিয়ে ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, তখন হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে যে ফ্লেক্সর মাসল বা লিম মাসলগুলা বা রেসপিরেটরি মাসলগুলা প্যারালাইসিস হওয়া শুরু করে। এইটাকে বলি হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট সিনড্রোম। ইন্টারমিডিয়েট সিনড্রোমটা কতদিন পরে হয়? পয়জনিংয়ের 1 থেকে 4 দিন পরে, ঠিক আছে। আর ডিলেড সিকুলি যেটা বা ডিলেড সিনড্রোম যেটা, সেটা কি? এটা হচ্ছে সাধারণত হচ্ছে গিয়ে 1 থেকে 5, ঠিক আছে, 1 থেকে 5 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে তোমার ডিলেড সিকুলি বা ডিলেড সিনড্রোমগুলা দেখা যায়। ডিলেড সিকুলি বা ডিলেড সিনড্রোমটা সাধারণত হচ্ছে গিয়ে প্যারাথিয়ন, ম্যালাথিয়ন এগুলোর ক্ষেত্রে, এগুলা দিয়ে যদি পজনিং হয় সেই ক্ষেত্রে সাধারণত বেশি পাওয়া যায়, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কি হয়, তোমার হাত পা হচ্ছে গিয়ে প্যারালাইসিস হয়ে যায়, উইকনেস হয়ে যায়, যেইটা কিনা একটা নিউরোলজিক্যাল ডিজিজের সাথে সাদৃশ্যপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে গুয়েনবারি সিনড্রোম বা গুইলেনবারি সিনড্রোম, যেটাকে আমরা জিবিএস হিসাবে নাম জেনে থাকি, জিবিএস বা গুইলেনবারি সিনড্রোম। তাইলে এই হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যে তোমাদেরকে যদি ভালো পারো সেক্ষেত্রে তোমাদেরকে অনার্স মার্কের জন্য জিজ্ঞেস করবে যে ডিলেড সিকুলি অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড আর হচ্ছে গিয়ে জিবিএস এর মধ্যে তুমি ডিফারেন্স কিভাবে করবা, এটা তোমাদেরকে হচ্ছে গিয়ে প্রফেট বোর্ডে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে গিয়ে একটাতে হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং প্যারালাইসিস, ঠিক আছে। অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয় হচ্ছে গিয়ে জিবিএস এ, আর অর্গানোফসফরাস কম্পাউন্ড দিয়ে যদি প্যারালাইসিস হয় সেই ক্ষেত্রে ডিসেন্ডিং প্যারালাইসিস হয়। এই আনসারটা পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ফ্যাটাল ডোজগুলা এখানে উল্লেখ করা হয়েছে। এইখানে প্রত্যেকটা ফ্যাটাল ডোজ ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে খুব কমনলি জিজ্ঞেস করা হয়, স্পেশালি ইন ওসপি, ভাইবা, সব ক্ষেত্রেই ফ্যাটাল ডোজ জিজ্ঞেস করা হয়। এবং ফ্যাটাল পিরিয়ড সাধারণত হচ্ছে গিয়ে আমরা অর্গানোফসফরাস কম্পাউন্ডের ক্ষেত্রে ফ্যাটাল পিরিয়ড সাধারণত হচ্ছে গিয়ে 24 আওয়ার্স, বাট আমরা তো একটু আগেই দেখলাম যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে 24 আওয়ার্সের বেশিও মানুষ সার্ভাইভ করতে পারে, ঠিক আছে, সার্ভাইভ করতে পারে। এটা হচ্ছে গিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে, বা আলটিমেটলি যদি লো ডোজ হয় তাইলে সেক্ষেত্রে সার্ভাইভ করে ইন্টারমিডিয়েট বা ডিলেড সিকুলিতে সাফার করতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। বা সিম্পলি ওই যে তোমার রেড টিয়ার, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে তোমার ওই যে পরফাইরেনেমিয়া, এটাও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো
এই গেল এই দিককার কথা। ম্যানেজমেন্টে আসার আগে আমরা একটু জানতে চাবো যে হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ইন কেস অফ হচ্ছে গিয়ে অর্গানোফসফারাস কম্পাউন্ড। ঠিক আছে, এটা একটু নোট করে রাখিও। অর্গানোফসফারাস কম্পাউন্ডের ক্ষেত্রে কজ অফ ডেথ কি কি? অর্গানোফসফারাস কম্পাউন্ডের ক্ষেত্রে মূলত হচ্ছে গিয়ে মুড অফ ডেথ। হ্যাঁ, আচ্ছা, মুড অফ ডেথ কি? মুড অফ ডেথ এখানে হচ্ছে গিয়ে মূলত অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, এটা একটা পয়জন যেটা মূলত ডেথ প্রডিউস করে বাই অ্যাসফিক্সিয়া। আর কজ অফ ডেথ যদি তোমাকে বলা হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে 4টা কথা বলতে হবে। অ্যাসফিক্সিয়া হয় ভালো কথা, কিন্তু অ্যাসফিক্সিয়াটা হয় কিভাবে, হাউ অ্যাসফিক্সিয়া ইজ প্রডিউসড, এটা হচ্ছে তোমার কজ অফ ডেথের ক্ষেত্রে ইলাবোরেট করে বলতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ইন কেস অফ অপসি পয়জনিং, সেই ক্ষেত্রে তোমার 4টা কজ। আর যদি বলে হোয়াট ইজ দ্য মুড অফ ডেথ ইন অপসি পয়জনিং, সেই ক্ষেত্রে আনসার সিম্পল, সেটা হচ্ছে গিয়ে অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, এক শব্দ বললে অ্যাসফিক্সিয়া, আর যদি কজ বলে 4টা কথা। কি কি 4টা কথা দেখি। 1 নাম্বার, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসল। কেউ যখন অর্গানোফসফরাস কম্পাউন্ড ইনজেস্ট করে বা খায়, সেই ক্ষেত্রে কি হবে, রেসপিরেটরি মাসল, মূলত আমাদের রেসপিরেটরি মাসল কোনটা, ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা প্যারালাইসিস হয়ে যায়, এই কারণে অ্যাসফিক্সিয়া হয়। 2 নাম্বার আর কি আছে, ফেলিওর অফ রেসপিরেটরি সেন্টার। আমাদের ব্রেন স্টেমে যে রেসপিরেটরি সেন্টার আছে সেটা হচ্ছে গিয়ে ফেল করে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে 3 নাম্বার হচ্ছে গিয়ে কি, ইন্টেন্স ব্রঙ্কো কনস্ট্রিকশন। ব্রঙ্কাসগুলো খুব ইন্টেন্সলি কি হয়, কনস্ট্রিকশন হয়ে যায়, আর এয়ারওয়ে বন্ধ হয়ে যায়। সিক্রেশনের কারণে এয়ারওয়ে বন্ধ হয়ে যায়, কনস্ট্রিকশনের কারণে বন্ধ হয়ে যায়, আলটিমেটলি এয়ার চলাচল করতে পারে না, ডেথ হয়। এই হচ্ছে গিয়ে 3টা। আর রিমোটলি যেটা সাধারণত দেখা যায় যে অনেক সময় অর্গানোফসফরাস কম্পাউন্ড খাওয়ার পরে মানুষ সার্ভাইভ করে গেছে, কিন্তু 2 সপ্তাহ বা 10 দিন পরে কি হয়েছে, হঠাৎ একদিন ধুম করে মরে গেছে। ঠিক আছে, তখন একটা রহস্য জাগে যে কি কারণ। এখানে জানতে হবে কি, এটা ডিলেড কজ অফ ডেথ কেন হইতে পারে, কারণ হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড খাওয়ার পরে 15 দিন পরেও দেখা যায় যে কি হইতে পারে, অর্গানোফসফরাস কম্পাউন্ডের কারণে ভেন্ট্রিকুলার এরিথমিয়া, আমাদের যে হার্টের ভেন্ট্রিকুলগুলো আছে, ওই ভেন্ট্রিকুলগুলোর মধ্যে এরিথমিয়া, রিদমের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে একজন মানুষ কি হইতে পারে, মারা যেতে পারে। আমি এই ধরনের 2টা কেস পাইছি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড খাইছিল, হাসপাতালে আসছে, ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে গেছে, ভালো হয়ে বাড়িতে চলে গেছে, 2 সপ্তাহ পরে হঠাৎ একদিন মরে গেছে। ঠিক আছে, ওই কজ হঠাৎ করে যে মরে গেল 2 সপ্তাহের মাথায়, এটা কিভাবে তুমি এক্সপ্লেইন করবে? এক্সপ্লেইন করার এটাই হচ্ছে পথ, যে 4 নম্বর পয়েন্টটা, যে আসলে তাদের 15 দিনের মাথায় ভেন্ট্রিকুলার এরিথমিয়া হয়েছিল, এই জন্য তারা মারা গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলার আছে। আরও কিছু জিনিস জানতে হবে অর্গানোফসফরাস কম্পাউন্ড থেকে। অর্গানোফসফরাস কম্পাউন্ড থেকে হচ্ছে গিয়ে আমরা জানবো যে কমন ভিকটিম কারা, অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ের কমন ভিকটিম কারা। সবচেয়ে কমন ভিকটিম হচ্ছে গিয়ে একজন ফার্মার। ঠিক আছে, একজন ফার্মার, সে হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড নিজে মিক্সচার তৈরি করে, সে ফিল্ডে স্প্রে করে, তারা হচ্ছে ফার্মার হচ্ছে সবচেয়ে বেশি রিস্কে থাকে পয়জনিংয়ের। এরপরে কি, এরপরে হচ্ছে গিয়ে যারা ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার, তারা হচ্ছে গিয়ে এর কন্ট্যাক্টে আসতে পারে, বা বাচ্চারা যারা আছে কৃষকের ফ্যামিলি, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রিস্কে থাকে, এর হচ্ছে গিয়ে রিস্ক গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই যে ফার্মার কিন্তু কি করতে হবে, যে ফার্মারকে এই অর্গানোফসফরাস কম্পাউন্ড এইটা তার যে পেডিফিল্ড সেখানে ব্যবহারের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে, সাধারণত কি করা হয়, যে এভাবে বলা হয় যে 2 লিটার পানির মধ্যে বা 10 লিটার পানির মধ্যে 2 ফুটা অর্গানোফসফরাস কম্পাউন্ড একসাথে মিশিয়ে হচ্ছে গিয়ে তোমার পেডিফিল্ডে স্প্রে করতে হয়। এখন চিন্তা করো যে কতটুক টক্সিক একটা সাবস্টেন্স, যে 10 লিটার পানির মধ্যে বলা হচ্ছে 2 ফুটা মিশায় তারপরে ওই মিক্সচারটা স্প্রে করো, ইট ইজ হাইলি টক্সিক। ঠিক আছে, আচ্ছা, তাইলে এই যে একজন কৃষক তার পেডিফিল্ডের মধ্যে করবে এই অর্গানোফসফরাস
কম্পাউন্ড ইউজ করবে এর নিয়ম কি কি প্রোফাইলেক্সিস বা কি প্রোটেক্টিভ মেজারমেন্ট নেওয়া লাগে, এটা রেডডিতে খুব সুন্দর করে প্রোফাইলেক্সিস হেডিংয়ে লিখে রাখছে। এটা খুব ভালো করে একটু সবাই মুখস্থ করে নিবা, এটা মাস্ট লাগবে, এটা খুব কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে কি প্রোটেক্টিভ মেজার নেওয়া লাগবে? এক নম্বর কথা হচ্ছে গিয়ে কৃষক যখন ওপিসি ইউজ করবে তার পেডি ফিল্ডে, সে হচ্ছে গিয়ে প্রোটেক্টিভ কভারিং ইউজ করবে, হেড কাভার, অ্যাপ্রন ইউজ করবে, গ্লাভস ইউজ করবে, বুট ইউজ করবে, আই শিল্ড ইউজ করবে, আর মাস্ক ইউজ করবে, ঠিক আছে? এগুলা সে ইউজ করলো। এরপরে কি করতে হবে? সে হচ্ছে গিয়ে সপ্তাহে কয়দিন, একটানা 6 দিনের বেশি পেডিফিল্ডে স্প্রে করতে যাইতে পারবে না। সাকসেসিভলি বা কনজিকিউটিভ 6 ডেজের বেশি সে কি করতে পারবে না, সে ওপিসি স্প্রে করতে পারবে না, এবং প্রত্যেকবার 2 ঘন্টা, প্রতিদিন হচ্ছে গিয়ে 2 ঘন্টার বেশি সময় স্প্রে করতে পারবে না, ঠিক আছে? তাইলে হাইয়েস্ট টাইম ইন 1 ডে হচ্ছে গিয়ে 2 আওয়ার্স, আর একটা সপ্তাহে হাইয়েস্ট হচ্ছে গিয়ে 6 ডেজ সে ওপিসি তার ফিল্ডে ইউজ করতে হবে। এবং প্রত্যেকবার হচ্ছে গিয়ে ইউজ করার পরে সে হচ্ছে গিয়ে তার হাত পা সহ পুরো শরীর সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিবে, এবং সে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছে সেগুলোও কি করতে হবে, তাকে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক আছে? বা সে যদি ইনস্ট্রুমেন্ট কার কাছে ঠিক করতে দেয়, সেক্ষেত্রে ঠিক করে দেওয়ার আগে ওটা পরিষ্কার করে দিতে হবে, নাইলে যে মিস্ত্রি ওই তার স্প্রে মেশিন ঠিক করতে যাবে তারই অর্গানোফসফাস কম্পাউন্ড পয়জনিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, অলওয়েজ হি হ্যাজ টু স্প্রে উইথ দ্য উইন্ড। বাতাস যেদিকে ফ্লো করতেছে অ্যালং উইথ দ্য উইন্ড হচ্ছে গিয়ে সে স্প্রে করতে হবে। এগেনস্ট দ্য উইন্ড যদি সে স্প্রে করে তাইলে কি হবে, যে স্প্রেটা তার নিজের দিকে চলে আসবে, এবং সে ইনহেল করলে সে কৃষক নিজেই ইনহেলেশন করে হচ্ছে গিয়ে নিজেই অর্গানোফসফরাস কম্পাউন্ডে পয়জনিংয়ে আক্রান্ত হবে, ঠিক আছে? আর কি আশপাশের মানুষেরও দায়িত্ব আছে। তুমি যদি দেখো কোনো একটা ফিল্ডের মধ্যে কোনো একজন কৃষক হচ্ছে গিয়ে অর্গানোফসফরাস কম্পাউন্ড স্প্রে করতেছে, তুমি হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে ঘেসবে না, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে তুমি ইনহেলেশনের মাধ্যমে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ে ভুগতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যে আরও কিছু জিনিস আছে। যদি কোনো কৃষকের হচ্ছে গিয়ে থাকে, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কমন কোল্ড এগুলা থাকে, সেই ক্ষেত্রে অর্থাৎ লাং ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার করতে পারবে না, অর্গানোফসফরাস কম্পাউন্ড তুমি স্প্রে করতে যেতে পারবে না, ঠিক আছে? অন্য কাউকে পাঠাতে হবে। আচ্ছা, স্পেসিফিকলি একটা রোগের কথা উল্লেখ আছে হচ্ছে গিয়াতে রেডডিতে, সেটা হচ্ছে গিয়ে ব্রঙ্কাইটিস থাকলে তুমি যেতে পারবেই না, এটা মানে স্প্রে করতে যেতে পারবেই না, এটা হচ্ছে গিয়ে স্পেসিফিকলি তারা করে দিছে, ঠিক আছে? উল্লেখ করে দিয়ে দিছে। আচ্ছা, এই তো এছাড়াও আরো কিছু শর্তের কথা লিখে দেওয়া আছে, যেমন তুমি আশপাশে ওই স্প্রে করতেছো, বসে বসে স্মোকিং করতেছো, এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, কেউ কারো উপর যদি এসে স্প্রে পড়ে যায় বা কোনো রেশ যদি চোখে শরীরের মধ্যে অ্যাপিয়ার করে, সাথে সাথে ইমিডিয়েটলি স্প্রে বন্ধ করে চলে আসতে হবে। এই অনেকগুলো গাইডলাইন, সেই ধরনের 7টা সম্ভবত গাইডলাইন দিয়ে রাখছি এর মধ্যে, রেডডির মধ্যে। ওইটা একটু ভালো করে তোমরা পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গিয়ে যে ম্যানেজমেন্ট অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, ঠিক আছে? আচ্ছা, এইখানে স্যারের যে স্লাইডটা, এখানে খুব ছোট করে ম্যানেজমেন্টটা দেয়া আছে। এটা কিন্তু এভাবে এত ছোট করে লিখলে হবে না, একটু করতে হবে, এই ইলাবোরেট করার দরকার আছে, ঠিক আছে? এটা তো ক্লাসে স্যার ইলাবোরেটলি বলবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি করতে হবে, একজন রুগী তোমার কাছে যদি অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং নিয়ে আসে, তুমি কি করবা? এক নাম্বার কথা, প্রথম কথা, সে যে তোমার কাছে সবসময় আসবে তা না, সে হইতে পারে যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং হয়ে যে ধান ক্ষেতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, ঠিক আছে? তার গায়ের মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ডের যে মিক্সচার এগুলো লেগে আছে, এটা হইতে পারে। প্রথম কথা হচ্ছে গিয়ে নাম্বার 1, রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ এক্সপোজার, ঠিক আছে? তার যে জায়গার মধ্যে তার পয়জনিংটা হয়েছে সেই জায়গা থেকে তাকে সরাই ফেলতে হবে, সোর্স অফ এক্সপোজার।
দুই নম্বর কথা, তার যে কন্টামিনেটেড ক্লথ, তার গায়ের গতরে কাপড়ের মধ্যে দেখবা যে কি হচ্ছে অর্গানোফসফারাস কম্পাউন্ড লেগে আছে, ঠিক আছে? বা মনে করি যে কেউ যদি অ্যাক্সিডেন্টালি হোক বা ইন্টেনশনালি সুইসাইড করতে গিয়েও হয়, দেখা যাবে যে মুখে ফাঁক দিয়ে তার বুকে শার্টের মধ্যে লেগে গেছে অর্গানোফসফারাস কম্পাউন্ড। হ্যাঁ, তো এগুলো কি করতে হবে, তোমার কন্টামিনেটেড ক্লথ হচ্ছে গিয়ে রিমুভ করতে হবে, এবং তার পুরাটা বডি কেন রিমুভ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এই যে পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন যাতে না হয় এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর তার পুরো বডি হচ্ছে গিয়ে সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, ঠিক আছে? সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করলা, এরপরে তুমি কি করবা, 1:5000 রেশিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে হচ্ছে গিয়ে তাকে স্টমাক ওয়াশ দিবা, যদি সে 2 ঘন্টার ভিতরে আসে। আর 2 ঘন্টার পরে আসলে তার টাইম আউট হয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণে অ্যাবজর্ব হয়ে যাবে ইয়াটা, ওই অর্গানোফসফারাস কম্পাউন্ড ততক্ষণে অ্যাবজর্ব হয়ে যাবে। গ্যাস্ট্রিক লেভেল 2 ঘন্টার পরে দিলে খুব একটা লাভ নাই। আচ্ছা, আর কি করতে হবে? আর করতে হবে অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াই দিতে হবে। বডি ওয়েট যত কেজি তত গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াইতে হবে। একজন মানুষের ওয়েট যদি হয় 60 কেজি, তাহলে তাকে 60 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াই দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিডোট দিবা। অ্যান্টিডোট হচ্ছে গিয়ে আমরা 2 ধরনের অ্যান্টিডোট দেই হচ্ছে গিয়ে অর্গানোফসফারাস কম্পাউন্ডের ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে প্রালিডক্সিম, একটা হচ্ছে গিয়ে অ্যাট্রোপিন, ঠিক আছে? এর মধ্যে প্রালিডক্সিমটা হচ্ছে গিয়ে তোমার প্রালিডক্সিমটা হচ্ছে গিয়ে স্পেসিফিক অ্যান্টিডোট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক অ্যান্টিডোট, আর অ্যাট্রোপিনটা হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। আচ্ছা, এখানে কি হচ্ছে ঘটনা আমরা একটু দেখি। হ্যাঁ, ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট মনে আছে, আমরা তো আগে কথা বলছিলাম এগুলো নিয়ে। ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোটের কাজ কি? ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোটের কাজ হচ্ছে গিয়ে সে তোমার এই যে অ্যাট্রোপিন, সে সাইন সিমটম প্রডিউস করবে অপোজিট টু দ্য পয়জন। অর্থাৎ এই যে তোমার পয়জন খেয়ে তোমার মাসকার্নিক লাইক ইফেক্ট বা সিএনএস ইফেক্ট যেটা তৈরি হচ্ছে, সেইটাকে হচ্ছে গিয়ে তোমার কি করতেছে, সেটার উল্টা। আমরা দেখছিলাম কি, যে অর্গানোফসফারাস কম্পাউন্ডে সব ধরনের ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে, এগুলার উল্টা কাজ করবে অ্যাট্রোপিন, ঠিক আছে? সে হচ্ছে গিয়ে বডিকে ড্রাই করে ফেলবে, যত সিক্রেশন আছে কমায় দিবে, সে উল্টা কাজ করবে। সে হচ্ছে গিয়ে হার্ট রেটটাকে হচ্ছে গিয়ে ব্রেডিকার্ডিয়া থেকে বাড়ায় দিবে, টেকিকার্ডিয়া করবে। সে হচ্ছে গিয়ে উল্টা কাজ করবে। সে আর কি করবে, হাইপোটেনশন ছিল, হাইপোটেনশন করছিল কে, অর্গানোফসফারাস কম্পাউন্ড। সে করবে কি, হাইপারটেনশন মানে ব্লাড প্রেশারটাকে ইলিভেট করে দিবে, অর্থাৎ উল্টা উল্টা কাজ করবে। এটাকে বলতেছে হচ্ছে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। আর প্রালিডক্সিন যেটা, প্রালিডক্সিনটা হচ্ছে গিয়ে স্পেসিফিক অ্যান্টিডোট, একবারে স্পেসিফিক, ঠিক আছে? আচ্ছা, প্রালিডক্সিনটা কাজ করে কিভাবে এটা জানতে হবে। প্রালিডক্সিন কিভাবে কাজ করে, আমরা ওই যে মনে আছে না, নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড সে গিয়ে পৌঁছাইছিল, পৌঁছায় কি করলো, সে এসিটাইল কোলিন এস্টারেজের সাথে তার ফসফেট পার্টটা কি করে বাইন্ড করে ফেলে, তাই তো? যার কারণে ওই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, মানে এর মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, এর মানে এর মধ্যে একটা ফসফেট গ্রুপ আছে। এই ফসফেট গ্রুপ অফ দ্য ওপিসি এটা গিয়ে কি করতেছে, এটা গিয়ে কি হয়েছিল, এসিটাইল কোলিন এস্টারেজের সাথে কি হয়েছিল, বাইন্ড করে ফেলছিল। যার কারণে এসিটাইল কোলিন এস্টারেজ যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার কি হয়েছে, সেটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছিল, ঠিক আছে? যার কারণে হু হু করে এসিটাইল কোলিন বেড়ে যেতে পারছিল, তাই তো? তাইলে হাউ ওপিসি ওয়ার্কস বাই ডিঅ্যাক্টিভেশন অফ অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। এই প্রালিডক্সিমের কি কাহিনী, এই প্রালিডক্সিমের কাজ কি? প্রালিডক্সিম বা অক্সিম, এটার কাজ হচ্ছে গিয়ে, সে হচ্ছে গিয়ে ইট রিঅ্যাক্টিভেটস দ্য অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। অর্থাৎ ওই যে উড়ে এসে জুড়ে বসছিল একটা ফসফেট গ্রুপ, ওই ফসফেট পার্টটাকে আবার সরায় দেয় সে, ঠিক আছে? হাউ প্রালিডক্সিম অর অক্সিম হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভেটস অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, কিভাবে, ওই যে ফসফেট গ্রুপটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কাহিনী আছে এটার মধ্যে। আবার এই যে তোমার
অ্যাসিটাইলকোলিন এস্টারেজের সাথে ফসফেটের একটা বন্ড তৈরি হইল। এই বন্ড তৈরি হওয়ার 24 ঘন্টা থেকে হচ্ছে গিয়ে 36 ঘন্টা 24 to 36 আওয়ার্সের মধ্যে যদি আমি ট্রালিডোক্সিম না দেই, তাহলে যেটা হয় যে এই বন্ডেজ বিটুইন অ্যাসিটাইলকোলিন এস্টারেজ অ্যান্ড হচ্ছে গিয়ে যে ফসফেট পার্ট, এই বন্ডেজটা ইরিভার্সিবল হয়ে যায়। এজ এ রেজাল্ট কি হচ্ছে, তোমার কি করতে হবে আমাদেরকে, এই বন্ডেজটা ইরিভার্সিবল হওয়ার আগেই, অর্থাৎ 24 to 36 আওয়ার্সের আগেই হচ্ছে গিয়ে আমাদেরকে ট্রাইডোক্সিন ইঞ্জেকশনটা দেয়া লাগবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 36 আওয়ার্সের পরে তুমি যদি তোমার কাছে যদি কোনো রুগী আসে, সেক্ষেত্রে ট্রাইডোক্সিন দিয়ে লাভ নাই, কারণ ততক্ষণে হচ্ছে গিয়ে ওই যে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আর ফসফেটের মধ্যে যে বন্ডটা, সেটাও ততক্ষণে অনেক দৃঢ় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে, তখন আর ট্রাইডোক্সিন দিয়ে লাভ নেই। তাইলে আমরা জানলাম কি ট্রাইডোক্সিন কতক্ষণের মধ্যে দেওয়া লাগবে, উইদিন 24 to 36 আওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করতে হবে? প্রাইলোক্সিম দিলাম, এট্রোপিন দিলাম, এছাড়া আমরা কি করতে পারি, তাদেরকে ডায়াজিপাম দিতে পারি। ডায়াজিপাম দিলে একটা রুগীর হচ্ছে গিয়ে অ্যাংজাইটি রিমুভ হয়। ঠিক আছে? যে লোক হচ্ছে গিয়ে হাসপাতালে ভর্তি, তাকে তুমি স্টমাক ওয়াশ দিচ্ছ, একটার পর একটা ইঞ্জেকশন দিচ্ছ, ঠিক আছে, সে কিন্তু তোমার হইতে পারে, মানে ভয়ের মধ্যে থাকবেই। ঠিক আছে? তার অ্যাংজাইটি দূর করার জন্য তুমি ডায়াজিপাম দিতে পারো। তাকে মেনটেনেন্স অফ এয়ারওয়ে, অক্সিজেন ইনহেলেশন, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিবা টু প্রিভেন্ট পালমারি ইনফেকশন, ঠিক আছে, রেস্টে রাখবা, ফ্লুইড দিবা, এগুলো হচ্ছে গিয়ে সাপোর্টিভ ম্যানেজমেন্ট করবা। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের এই পার্ট। ঠিক আছে? তো এরপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাট্রোপিনাইজেশন? অ্যাট্রোপিনাইজেশনের একটা কথা আছে। অ্যাট্রোপিনাইজেশন যে মানে কি, একটা অপিসি পয়জনিং এর পেশেন্টকে আমরা অ্যাট্রোপিন দিব, তাই তো? আচ্ছা, এখন এই অ্যাট্রোপিন দেওয়ার ক্ষেত্রে ঘটনা কি, তোমার কাছে একটা ওপিসি পয়জনিং কেস মনে হচ্ছে তোমার কাছে দেখে, ঠিক আছে, বা তোমার কাছে সাসপেক্ট হচ্ছে এটা ওপিসি পয়জনিং হইতে পারে, নাও হইতে পারে। মনে করো যে আত্মীয় স্বজন নিয়ে আসছে, তোমার জানা নাই যে ওরা তোমার কাছে হিস্ট্রি দিতে পারছে না যে সে কোন বিষ খাইছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি একটা টেস্ট করে দেখতে পারো যে সে আসলে কি পয়জন খাইছে। ঠিক আছে? ওপিসি খাইছে কিনা তোমার যদি সন্দেহ হয়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাট্রোপিন চ্যালেঞ্জ টেস্ট। অ্যাট্রোপিন চ্যালেঞ্জ টেস্টের ক্ষেত্রে কি করা হয় যে প্রথমে তোমার যে হার্ট রেট, যেটা একটা পেশেন্টের হার্ট রেট, সেটা প্রথমে মেজার করা হয়। ঠিক আছে? সাসপেক্টেড পেশেন্ট যে, তারপরে কি করা হলো, হার্ট রেট মেজার করার পরে তুমি হচ্ছে গিয়ে ওই যে তোমার ইন্ট্রাভেনাস রুটে 1 মিলিগ্রাম অ্যাট্রোপিন ইনজেক্ট করে দিবা। ইনজেক্ট করার পরে 15 মিনিট হচ্ছে গিয়ে কি করবা, ওয়েট করবা। 15 মিনিট ওয়েট করে আবার হার্ট রেট দেখবা। 15 মিনিটের মধ্যে যদি দেখো যে তোমার হার্ট রেট 30% রেজ করছে বা 20 বিটস পার মিনিট রেজ করছে, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে হ্যাঁ, এটা সে আসলে কি এই ওপিসি খেয়েই আসছে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে অ্যাট্রোপিন চ্যালেঞ্জ টেস্ট। এটার নোট হচ্ছে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, এটা একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসে অ্যাট্রোপিনাইজেশন। এই অ্যাট্রোপিনাইজেশনের বিষয়টা কি? অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে গিয়ে আমরা যে এই অ্যাট্রোপিন দেই, অ্যাট্রোপিনটা কেমন ডোজে দেই? অ্যাট্রোপিনটা দেই হচ্ছে গিয়ে এইভাবে যে ওই করা হয় সাধারণত। প্রথমে তুমি 2 অ্যাম্পুল অ্যাট্রোপিন দিলা। ঠিক আছে? দিয়ে হচ্ছে গিয়ে তুমি কি করবা, তাকে এক্সামিন করবা। তাইলে একটা অর্গানোফসফাস কম্পাউন্ড পয়জনিং এর পেশেন্টের কি কি ফাইন্ডিংস থাকতে পারে দেখবা তোমার, যে কি কি ফাইন্ডিংস থাকবে। তার হচ্ছে গিয়ে যেহেতু ব্রঙ্কোসিক্রেশন বেশি, তাইলে তার লাংসের মধ্যে
কি থাকবে, ক্রেপস থাকবে বা ক্রিপিটেশন থাকবে, তার পিন পয়েন্ট পিপিএল থাকবে, হার্ট রেট হচ্ছে গিয়ে বিলো 80 থাকবে, এবং তার যেহেতু অনেক বেশি সিক্রেশন বেড়ে যাচ্ছে, এক্সিলা সহ পুরো বডি কি থাকবে, সোয়েটিংয়ে সোয়েট দিয়ে ভেজা থাকবে, ঠিক আছে, এবং ব্লাড প্রেশার অবশ্যই কম থাকবে, হাইপারটেনশন থাকবে। এখন তুমি 2 অ্যাম্পুল দিলা, দিয়ে এট্রোপিন দিলা, দেওয়ার পরে দেখবা যে সাইন সিমটম রিভার্স হচ্ছে কিনা, ঠিক আছে, 10 মিনিট অপেক্ষা করলা, দেখলা যে না, অপেক্ষা করে 10 মিনিট পরে রিভার্স হয় নাই, এরপরে তুমি 4 অ্যাম্পুল দিবা, 4 অ্যাম্পুল দিয়ে আবার দেখবা যে লাংসের মধ্যে ক্রিপিটেশন আছে কিনা, পিপিল কি ডাইলেট হয়েছে কিনা, না হয় নাই, আগের মতোই আছে। এরপরে তুমি 4কে ডাবল করে 8 অ্যাম্পুল দিবা, 8 অ্যাম্পুলে কাজ না হইলে 16 অ্যাম্পুল দিবা, 16 অ্যাম্পুলে কাজ না হইলে 32 অ্যাম্পুল দিবা, 32 অ্যাম্পুলে কাজ না হইলে 64 অ্যাম্পুল দিবা, 64 অ্যাম্পুল যদি কাজ না হয় 128 অ্যাম্পুল দিবা। এভাবে হচ্ছে গিয়ে ডাবল করতে থাকবা ডোজ, ঠিক আছে। এইটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। তখন আশপাশে রুগীর লোকজন দেখবে, দেখে বলবে এত ইঞ্জেকশন একসাথে মারতেছে, হ্যাঁ, কিন্তু বাট দিস ইজ দ্য পলিসি, ঠিক আছে। আমি 128 অ্যাম্পুল পর্যন্ত একটা রুগীকে দিছিলাম, তখন যে অ্যাম্পুল, কাচের অ্যাম্পুল ভাঙতে ভাঙতে আমার হাতে ব্যথা হয়ে গেছিল ঠিক আছে। তো এভাবে ডোজ বাড়াইতে হয়। তো যখন যে ডোজে এসে দেখবা যে ওই অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাইন সিমটমটা রিভার্সাল হয়ে গেছে, অর্থাৎ তোমার চেস্ট অস্কালটেট করলে ক্রিপিটেশন নাই, পিউপিল ডাইলেটেড হয়ে গেছে, হার্ট রেট 80 বিটস পার মিনিটের উপরে চলে আসছে, এক্সিলা ড্রাই হয়ে গেছে, এবং সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 80 হয়ে গেছে, তখন তুমি বুঝবা যে আমার এট্রোপিনটা কাজ করতেছে, ঠিক আছে। এই যে এট্রোপিনটা কাজ করতেছে, এটাকে বলতেছে হচ্ছে আমরা এট্রোপিনাইজেশন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ এট্রোপিনাইজেশন? এটার ডেফিনেশনটা হচ্ছে গিয়ে atropinization is the administration of atropine until desired pharmacological effect is achieved in a patient of organophosphorus compound poisoning, ঠিক আছে। নেক্সট জিজ্ঞেস করবে যে তোমার হোয়াট আর দ্য সাইন সিমটমস অফ বা টার্গেট পয়েন্টস অফ এট্রোপিনাইজেশন বা হোয়াট আর দ্য সাইন সিমটমস অফ এট্রোপিনাইজেশন। এখানে হচ্ছে গিয়ে তোমাদের গাইড বইয়ে উল্টা পাল্টা অনেক কথা লেখা আছে। ন্যাশনাল গাইডলাইন অফ পয়জনিংয়ের যে 5টা কথা আছে, আমি ওই 5টা কথা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, ওই 5টা কথাই তোমরা হচ্ছে গিয়ে বলবা ভাইবা বোর্ডে, ঠিক আছে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে গিয়ে ন্যাশনাল গাইডলাইন অফ পয়জনিং। কে দিছে? নাহিয়া স্যার দিয়ে দিছে। আচ্ছা দেখি এখানে কি বলতেছে যে ক্লিয়ার চেস্ট অন অস্কালটেশন, প্রেজেন্স অফ নো প্রেজেন্স অফ ক্রিপিটেশন অর হুইল, ঠিক আছে, যে তোমার ব্রঙ্কো সিক্রেশনগুলো কমে যাবে, যার ফলে চেস্ট অস্কালটেট করলে ক্লিয়ার ব্রেথ সাউন্ড পাবা। 2 নম্বর, পিপিল আর নর্মাল অর ডাইলেটেড, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার, মানে পিন পয়েন্ট পিপিল থাকবে না। 3 নাম্বার, হার্ট রেট মোর দেন 80 বিটস পার মিনিট। 4 নাম্বার, ড্রাই এক্সিলা। 5 নাম্বার, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 80 মিলিমিটার মার্কারি। এই হচ্ছে গিয়ে শেষ। এখন এর মধ্যে জিজ্ঞেস করবে এই যে 5টা সাইন অফ এট্রোপিনাইজেশন বললাম, এর মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য শিওরেস্ট সাইন অফ এট্রোপিনাইজেশন? আনসার হচ্ছে গিয়ে ওই যে ওই ক্লিয়ার লাং ফিল্ড, ঠিক আছে, ক্লিয়ার লাং ফিল্ড ডিউ টু রিডিউস ব্রঙ্কোসিক্রেশন, এটা হচ্ছে গিয়ে শিওরেস্ট সাইন অফ তোমার শিওরেস্ট সাইন অফ এট্রোপিনাইজেশন, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা দেখলাম এট্রোপিনাইজেশনের বিষয়টা। আর প্রাইলডক্সিম, যেটা প্রাইলডক্সিম থেকে তোমার জিজ্ঞেস করবে যে প্রাইলডক্সিমের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রাইলডক্সিম বা অক্সাইম। এটা কাজ হচ্ছে গিয়ে যে ইট রিঅ্যাক্টিভেটস দ্য অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, ঠিক আছে। আচ্ছা এটা বলার পরে জিজ্ঞেস করবে যে প্রাইলডক্সিম ছাড়া আর কোনো অক্সাইমের নাম বলতে পারবা, যে আর কোনো অক্সাইম কি আছে যেটা প্রাইলডক্সিমের থেকেও ভালো, আরও বেটার কাজ করে? নামটা একটু মনে রাখবা, ওইটার নাম হচ্ছে কি ওবিডক্সিম, OBIDO এক্সাইমে, ওবিডক্সিম, ঠিক আছে। আচ্ছা এটা বলে ফেললা, বলে শেষ। তাইলে আমরা নেক্সট আলোচনায় চলে আসি যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি কি। হ্যাঁ, ইট ইজ
কমনলি সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল হইতে পারে, হোমিসাইডাল রেয়ারলি হইতে পারে। হোমিসাইডাল কীভাবে হইতে পারে? ইনজেক্টেবল ফর্মে হইতে পারে বা জোর করে খাইয়ে দেওয়া হইতে পারে, বাট খাবারের সাথে মিশিয়ে এটা খাওয়ানো সম্ভব না, কারণ এটার মধ্যে প্রচণ্ড বাজে একটা এই কেরোসিনের গন্ধ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দেখো কজ অফ ডেথ এখানে লেখা হয়েছে যেটা ওই আগের কথাগুলোই, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসল, তারপর হচ্ছে গিয়ে ব্রঙ্কোকনস্ট্রিকশন, আর হচ্ছে গিয়ে ডিপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার। এটার পাশাপাশি লাস্ট অফ অল 15 দিনের মাথায় গিয়ে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে পোস্টমর্টেম ফিচার্সগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, পোস্টমর্টেম ফিচার্সের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কি থাকবে, যে যেহেতু এটা একটা স্পেশাল ডেথ, তাইলে আমরা কি হব এখানের মধ্যে আমরা সবগুলা যে স্পেশাল কার্ডিনাল সাইন যে তিনটা আছে না, কনজেশন, তারপর হচ্ছে গিয়ে পেটিচিয়াল হেমোরেজ, আর হচ্ছে গিয়ে কি ছিল সায়ানোসিস, এই তিনটাই পাবো। ঠিক আছে, আচ্ছা একটু দেখি। ফেস ইজ কনজেস্টেড এক্সটার্নালি, লিপ, নেইল, এগুলোর মধ্যে কি থাকবে? সায়ানোসিস থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর কি থাকবে? আর হচ্ছে গিয়ে ফ্রদ থাকবে মুখের মধ্যে। ঠিক আছে, আর কেরোসিন লাইক স্মেল পাওয়া যাবে। আচ্ছা, কেরোসিন লাইক স্মেল পাওয়া যাবে, এই কেরোসিন লাইক স্মেলটা স্টমাকেও পাওয়া যাবে, ভিতরে সবগুলা ভিসেরা হচ্ছে গিয়ে কনজেস্টেড থাকে, হার্ট সামটাইমস সফট অ্যান্ড ফ্লেভি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পোস্টমর্টেম ফিচার্স। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে কেরোসিন লাইক স্মেল, হ্যাঁ, এই কেরোসিন লাইক স্মেলের কারণে একটা সমস্যা তৈরি হবে, যে এই রুগীটা কেরোসিন অয়েল পয়জনিংয়ে ভুগতেছে নাকি অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ে ভুগতেছে, কারণ দুইটার ক্ষেত্রেই তো কেরোসিনের গন্ধ পাবা। তাহলে সেই ক্ষেত্রে তুমি ডিফারেন্সিয়েট করবা কিভাবে? ঠিক আছে, এইটার আনসার একটু বুদ্ধি খাটায় দিতে হবে, যে কেরোসিনের ক্ষেত্রে কি পাবো আমি? কেরোসিন নের গন্ধ পাবো, ওকে ফাইন, বাট ওই যে টিপিক্যাল ফিচার্স যেগুলো আছে, হ্যাঁ, পিন পয়েন্ট পিউপিল, রঙ্কাই ইন লাং, হাইপোটেনশন, ওগুলো আমি কেরোসিনের ক্ষেত্রে শান্ত পাবো না। ঠিক আছে, ওই কথাটাই করতে হবে, বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন করে যে একটা অটোপসি রুমে একটা ডেড বডি আসছে, দূর থেকে তুমি কিভাবে দেখে বুঝবা যে ওই এটা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর কারণে লোকটা মারা গেছে? এটা বোঝার পথ হচ্ছে গিয়ে যে ওই যে ডেড বডির মুখের মধ্যে যে ফ্রদ থাকবে, সেই ফ্রদের উপর যদি কোনো মাছি বসে, তাইলে সেই মাছি মারা যাবে, বা আশপাশে ডেড ফ্লাইস পড়ে থাকবে। ঠিক আছে, কারণ এই এত বিষাক্ত কম্পাউন্ড, ওই স্যালাইভারি যে এই ফ্রদ যেটা, সেই ফ্রদের মধ্যে মাছি বসলে মাছিও মরে যায়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে দূর থেকে বুঝার পদ্ধতি আর কি। ঠিক আছে, আচ্ছা, আর কেরোসিনের ক্ষেত্রে কি হবে? কেরোসিন পয়জনিং তুমি দূর থেকে দেখে কিভাবে বুঝবা? কেরোসিন অয়েল পয়জনিং দূর থেকে বুঝার পদ্ধতিতে হচ্ছে গিয়ে তোমার সিভিয়ার ক্রাইং অ্যান্ড ভমিটিং। ঠিক আছে, সরি, সিভিয়ার ক্রাইং অ্যান্ড কফিং, দূর থেকে দেখবা কেরোসিনের গন্ধ করতেছে, সাথে ভয়ঙ্করভাবে কাশতেছে, সে হচ্ছে গিয়ে কান্না করতেছে, এটা হচ্ছে গিয়ে কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে পাওয়া। ঠিক আছে, এই গেল এখানকার বিষয় আশয়। আর একটা প্রশ্ন করবে তোমাদেরকে, যে ড্রাউনিং এর ফ্রদ আর হচ্ছে গিয়ে এই অর্গানোফসফরাস কম্পাউন্ডের ফ্রদ, দুইটার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এই দুইটার পার্থক্যটা একটু জানতে হবে। কি পার্থক্য? যে ড্রাউনিং এর ফ্রদ যেটা, ওইটা হচ্ছে কোন শেপ, এবং ওটা হচ্ছে গিয়ে হোয়াইট লেদারি, এটাও হোয়াইট বাট লেদারি না, এবং ওই পিন দিয়ে ফুটাইলে হচ্ছে গিয়ে যেটা পিন দিয়ে যদি আমি একটা বাবলকে ফুটাই, সেই ক্ষেত্রে কি হবে, তোমার ড্রাউনিং এর ক্ষেত্রে বাবলটা ফুটবে না, কিন্তু অর্গানোফসফরাস কম্পাউন্ডের ক্ষেত্রে যে ফ্রদের বাবল, সেগুলো হচ্ছে গিয়ে পিন দিয়ে ফুটাইলে ফেটে যায়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পার্থক্য। আচ্ছা,
এগুলা বলে ফেললাম মোটামুটি। আর কি কিছু বাকি আছে? আশা করতেছি যে আর কিছু বাকি নাই, যা যা বলার ছিল বলেছি। এখন হচ্ছে গিয়ে নেক্সট কথার মধ্যে হচ্ছে গিয়ে দেখি আমরা যে অর্গানোক্লোরিন কম্পাউন্ড কি কি আছে। ঠিক আছে, অর্গানোক্লোরিন কম্পাউন্ডগুলা থেকে হচ্ছে গিয়ে জাস্ট নামটা জানতে হবে। ঠিক আছে, ডিডিটি, ঠিক আছে, ডিডিটি, বেঞ্জিন হাইড্রোক্লোরাইডস, সাইক্লোডিনস, টক্সাফেন, এগুলোর নাম জানলেই হবে। ঠিক আছে, এখান থেকে মূলত জিজ্ঞেস করে যে ডিডিটি এর ফুল ফর্ম কি। ঠিক আছে, ডিডিটির ফুল ফর্মটা একটু জানতে হবে, জাস্ট এর দূরে। ঠিক আছে, আচ্ছা, সাইক্লিডিন কম্পাউন্ডের মধ্যে জাস্ট নামগুলা জানতে হবে। অ্যান্ড্রুইনের নামটা একটু ভালো করে জানতে হবে। এই অ্যান্ড্রুইনের কথা কেন জানতে হবে? কারণ এই অ্যান্ড্রুইনকে বলা হচ্ছে গিয়া প্ল্যান্ট পেনিসিলিন। ঠিক আছে, প্ল্যান্ট পেনিসিলিন, এই অ্যান্ড্রুইনটা খুব শক্তিশালী একটা ইনসেকটিসাইড, যেটা হচ্ছে গিয়ে একটা প্ল্যান্টের লাইফ সেভ করে। একজন মানুষের লাইফ যেমন পেনিসিলিনের মানুষের লাইফ যেমন পেনিসিলিন সেভ করতে পারে। মনে করে একজন মানুষের নিউমোনিয়া হইলো, তার লাইফটা হচ্ছে গিয়ে পেনিসিলিন দিয়ে সেভ করা যায়। একইভাবে একটা প্ল্যান্ট যদি অসুস্থ হয়, তার লাইফটাকে সেভ করা যায় অ্যান্ড্রুইন দিয়ে। এই জন্য অ্যান্ড্রুইনকে আমরা বলতেছি প্ল্যান্ট পেনিসিলিন। এটার গন্ধ কিরকম? কেরোসিন লাইক। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? আর একটা লাস্টে যেটা অ্যালুমিনিয়াম ফসফাইড। ঠিক আছে, এইটার গন্ধ হচ্ছে গিয়ে গার্লিক লাইক। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পয়জনের কথা পাইলাম? যেটার মধ্যে কেরোসিন লাইক স্মেল আছে। কেরোসিন লাইক স্মেল আছে কি কি পাইলাম? 1 নাম্বার হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড, আর 2 নম্বর হচ্ছে গিয়ে অ্যান্ড্রিন। ঠিক আছে, এর দূর শেষ। আর কি আছে? কেরোসিন নিজেই তো আছে, তাই তো? কেরোসিনের নিজের গন্ধ তার কেরোসিন লাইক না, ইটস দ্য স্মেল অফ কেরোসিন ইটসেলফ, তাই তো? এটাকে কেরোসিন লাইক বলা আসলে কেমন যেন দেখায় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটাই অনেকটা এরকম হয় যে নাহিয়ান স্যার দেখতে কার মতো? নাহিয়ান স্যার দেখতে নাহিয়ান স্যারের মতো। হ্যাঁ, তাহলে কেরোসিনের গন্ধ কিরকম? কেরোসিনের গন্ধ কেরোসিনের মতো। ঠিক আছে, কিন্তু এই কেরোসিনের লাইকের লিস্টে আর কেরোসিন ইটসেলফকে রাখিও না। ঠিক আছে, তখন দুইটা কথাই মূলত শুনতে চাই আমরা, অ্যান্ড্রুইন আর ওপিসি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো অ্যালুমিনিয়াম ফসফাইড। এইটা হচ্ছে গিয়ে কমনলি নোন এজ গ্যাস ট্যাবলেট। কি ট্যাবলেট? গ্যাস ট্যাবলেট। আচ্ছা, দেখি, এটা হচ্ছে খুবই হাইলি টক্সিক একটা সাবস্টেন্স। এটা হচ্ছে গিয়ে তোমার ট্যাবলেট আকারে পাওয়া যায়। ঠিক আছে, এটার মধ্যে একটা গার্লিক লাইক স্মেল পাওয়া যায়। গত 2-1 ঈদ আগে একটা ঘটনা ঘটছিল ঢাকায়। ঈদের বন্ধতে মনে হয় একটা ফ্যামিলি হচ্ছে গিয়ে ইয়াতে গেছিল, ওদের বাসায় হচ্ছে গিয়ে এই পেস্ট কন্ট্রোল ডাকছিল একটা কোম্পানি। ওরা হচ্ছে কি ওই অ্যালুমিনিয়াম ফসফাইড দিয়ে পেস্ট কন্ট্রোল করতে গিয়ে কি করছিল, মানে প্রপার মেজারমেন্ট নিতে পারে নাই। এজ এ রেজাল্ট ওই ফ্যামিলির সব মেম্বাররাই মারা গেছিল। ঠিক আছে, তো ওই সময় এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অ্যালুমিনিয়াম ফসফাইড নিয়ে। হ্যাঁ, তো এই অ্যালুমিনিয়াম ফসফাইড মূলত কিভাবে কাজ করে? অ্যালুমিনিয়াম ফসফাইড যেটা কি করে, সে সরাসরি নিজে কিন্তু মানে টক্সিক হিসাবে কাজ করে না আসলে। এটা হচ্ছে গিয়ে যখন ময়েশ্চারের কন্ট্যাক্টে আসে, হ্যাঁ, যখন সে ময়েশ্চারের কন্ট্যাক্টে আসে বা ওয়াটারের কন্ট্যাক্টে আসে, তখন সে PH3 বা ফসফিন গ্যাস কি করে? লিবারেট করে, ফসফিন গ্যাস প্রডিউস করে ইন কন্ট্যাক্ট অফ ময়েশ্চার অর ওয়াটার। এই ফসফিন গ্যাসটা হচ্ছে কি ইনসেক্ট বা যে কোনো ধরনের পেস্ট এগুলাকে কি করে? কিল করে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এখানকার ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তাইলে অ্যালুমিনিয়াম ফসফাইড মূলত কিভাবে কাজ করে? এই ফসফিন গ্যাসের মাধ্যমে, লিবারেট করার মাধ্যমে কাজ করে। এই কথাটাই জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, মূলত এরপরে ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড, এগুলো একটু দেখে ফেলিও। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই অ্যালুমিনিয়াম ফসফাইডের। এটা হচ্ছে গিয়ে স্টমাক ওয়াশ তুমি দিতে পারো যদি সে ট্যাবলেটটা খেয়ে আসে।
সেই ক্ষেত্রে, ঠিক আছে, বা অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারো, লিকুইড প্যারাফিন দিতে পারো। আর যদি ইনহেল করে আসে সেই ক্ষেত্রে তো স্টমাক ওয়াশ দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এখানকার কথা। এখন লাস্টের কিছু কথায় আমরা আসি, যেগুলো আমরা আগে হয়তো বলছি, এখন আরেকবার একটু রিক্যাপিচুলেট করার প্রয়োজন আছে। সেগুলো হচ্ছে গিয়ে যে আমরা একটা কেস অফ পয়জনিংয়ে যে অটোপসি করি, সেই অটোপসির ক্ষেত্রে আমরা কিভাবে ভিসেরা কালেকশন করি, কিভাবে আমরা ভিসেরা স্যান্ড করি, কি ভিসেরা স্যান্ড করি, কিভাবে প্রিজার্ভ করবি, এই কথাগুলো কিন্তু আমরা আগেও বলে আসছি, ঠিক আছে। এবং সেইটা একটু আমি রিক্যাপিচুলেট করি। সেটা হচ্ছে গিয়ে যে কোনো পয়জনিংয়ের বডি যখন আমাদের কাছে পোস্টমর্টমের জন্য আসে, ঠিক আছে, তখন আমরা কি করব, অবশ্যই কেমিক্যাল অ্যানালাইসিস টেস্ট করতে হবে, ঠিক আছে। কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা সাধারণত কি ভিসেরা নেই, স্টমাক উইথ ইস কন্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপার 1/3 অফ স্মল ইন্টেস্টাইন, কেউ বলে প্রক্সিমাল 30 সেন্টিমিটার, এটাও বলতে পারো, সমস্যা নেই। আর কি লঙ্গিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, আর হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 500 গ্রাম অফ লিভার, আর হচ্ছে গিয়ে হোল লিভার ইন কেস অফ চিলড্রেন। তোমাদের হচ্ছে গিয়ে আপডেটেড রেট দিতে অনেক লিখছে 200 থেকে 300 গ্রাম লিভার, এটা বইয়ে আছে, ঠিক আছে। তবে আইডিয়ালি যেটা প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে বলবা 500 গ্রামেরটাই বলবা, যেটা বাস্তবে প্র্যাকটিস করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট কথা হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে গিয়ে লঙ্গিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি কেন, হোয়াই নট হরাইজন্টাল সেকশন, বা একটা কিডনি দান না দিয়ে দুইটা কেন দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলো তো আর পুরাতন কোয়েশ্চেন জানা, ঠিক আছে। বা এই তো এই তিনটা জিনিসকে আমরা কয়টা কন্টেইনারে নিব, এগুলো তো বলে ফেলছি। কয়টা কন্টেইনার নিব? 3টা। একটা কন্টেইনারের মধ্যে থাকবে হচ্ছে কি শুধুমাত্র লবণ অ্যাজ কন্ট্রোল স্যাম্পল। ওয়াই? টু প্রুভ দ্যাট দ্য সল্ট ইটসেলফ ইজ নট কন্টামিনেটেড উইথ সাম পয়জন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইয়াতে কি থাকবে, জারে কি থাকবে, স্টমাক উইথ ইটস কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জারে কি থাকবে তোমার, ওই longitudinal half of each kidney and 500 গ্রাম of liver, ঠিক আছে। এগুলাকে কি করা হবে, কিভাবে প্রিজার্ভ করা হবে, কমন সল্ট দিয়ে প্রিজার্ভ করা হবে। কিভাবে কমন সল্ট দিতে হবে, স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট তৈরি করতে 1 ফোঁটাও পানি প্রয়োজন হয় না। এখানের মধ্যে কি করা হয়, জাস্ট সল্টটা ঢেলে দিলেই হবে। টিস্যুর ভিতরে যে পানি আছে, টিস্যু মানে ওই কিডনি বা স্টমাকের মধ্যে যে পানিটা আছে, ওয়াটার কন্টেন্ট উইদিন দ্য সেলস, ওইটাই বের হয়ে আসে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে হয়, উপরে 1/3 অফ দ্য জার খোলা রাখতে হয়, যাতে ডিকম্পোজিশন গ্যাস প্রডিউস হয়ে যাতে ওই জারটা ব্লাস্ট আউট না হয়ে যায়, ঠিক আছে। তাহলে তো তোমার স্যাম্পলটাই নষ্ট হয়ে যাবে। এই তো। আর এরপরে সেগুলো কোথায় পাঠাইতে হবে, সেগুলো পাঠাইতে হবে হচ্ছে গিয়ে 2টা সেন্টার আছে, একটা হচ্ছে গিয়ে ঢাকায়, একটা হচ্ছে গিয়ে চিটাগাং দামপাড়ায় কেমিক্যাল অ্যানালাইসিস ল্যাব আছে। তো সিলেট থেকে যে স্যাম্পলগুলো কালেকশন করা হয় সেগুলো পাঠানো হয় হচ্ছে গিয়ে চিটাগাংয়ের দামপাড়ায় যে কেমিক্যাল অ্যানালাইসিস ল্যাব আছে সেখান থেকে রিপোর্ট হয়ে আসতে 1-2 মাস লাগে, ঠিক আছে। তো এই 1-2 মাস লাগার কারণে যেটা করা হয় যে পয়জনিংয়ের কেসের ক্ষেত্রে 2টা পিএম রিপোর্ট দেওয়া হয়। পোস্টমর্টেম রিপোর্ট 2 ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে গিয়ে প্রিলিমিনারি রিপোর্ট, একটা হচ্ছে গিয়ে ফাইনাল রিপোর্ট। প্রিলিমিনারি রিপোর্টটা কিভাবে, প্রিলিমিনারি রিপোর্টটা হচ্ছে এইটাই যে আমি হচ্ছে গিয়ে আমার পোস্টমর্টেম রিপোর্টের কমেন্ট হচ্ছে গিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট আসার আগ পর্যন্ত অন হোল্ড রাখতেছি, এটাই হচ্ছে গিয়ে প্রিলিমিনারি রিপোর্ট, ঠিক আছে। আর ফাইনাল রিপোর্ট কি, ফাইনাল রিপোর্ট যখন তোমার কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টটা চিটাগাং থেকে তোমার কাছে চলে আসবে, চলে আসার পরে তখন তুমি হচ্ছে গিয়ে একটা ফাইনাল কনক্লুশন টেনে দিবা যে কনসিডারিং দ্য ফাইন্ডিংস অফ
অমুক 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 কজ অফ ডেথ এই ঠিক আছে। এই স্যাম্পলগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা একটু প্রিলিমিনারি রিপোর্টে কিভাবে অপিনিয়ন দেওয়া লাগে এবং হচ্ছে গিয়ে ফাইনাল রিপোর্টে কিভাবে অপিনিয়ন দেওয়া লাগে এটা একটু ভালোভাবে দেখে নিবা ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসের শেষে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024-এর মুক্তিকামী ছাত্রদেরকে, যারা দেশের প্রয়োজনে এগিয়ে এসেছিল এবং সাহসের পরিচয় দিয়েছিল। ধন্যবাদ সবাইকে।